Hello everyone, Assalamu alaikum. This is Naeem. I hope you are keeping well. I am also pretty well by the grace of Almighty Allah. Firstly, I would like to thank my honorable teacher Aisal Hasib sir and Saiful Saif sir for giving me a big opportunity and also love welcome to my lovely audience. দূরে কিংবা কাছে শহর কিংবা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে যে যেখান থেকে আজকে লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাচ্ছ ফার্স্টে কমেন্টের মাধ্যমে জানাই দিবা যে আজকে লাইভ ক্লাসের সাউন্ড প্রপারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমার পিছনে রাখা যে বোর্ডটা রয়েছে বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। প্রিয় এইচএসসি 2025 শিক্ষার্থী এবং নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী সেকেন্ড টাইম এবং থার্ড টাইম তোমরা যারা রয়েছো, নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং সেন্টার নিউরন নার্সিং কোচিং সেন্টার বরাবরের মতো এবছরও কিন্তু তোমাদের পাশে আছে তোমাদের এই ভর্তি যাত্রাটাকে আরও সহজ করার জন্য। তোমরা এসএসসি পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে, এখনই তোমরা কিন্তু চুজ করবা যে কে কোন প্ল্যাটফর্মের হাত ধরে নার্সিং ভর্তি প্রস্তুতি যাত্রাটা সম্পন্ন করবা। তো তোমাদের জন্য বেস্ট চয়েস হবে নিউরন নার্সিং কোচিং সেন্টার, যেখানে ভর্তি হয়ে যাওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছ গাইড এবং তথ্যবহুল গাইড এবং লেকচার শিট একদম ফ্রিতে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই একটু দ্রুত আমাদের সাথে লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাও। লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা জানাবা যে আমার সাউন্ডটা তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমার পিছনে যে ব্ল্যাকবোর্ডটা রয়েছে ব্ল্যাকবোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। সবাই প্রত্যেকের যে কলেজের গ্রুপগুলো রয়েছে এবং ফ্রেন্ড সার্কেলের গ্রুপগুলো রয়েছে সেখানে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা, কারণ তোমার অনেক ফ্রেন্ডরা কিন্তু এই এইচএসসি পরীক্ষার পরে সিদ্ধান্ত নেবে নার্সিংয়ে ভর্তি প্রস্তুতি যাত্রা শুরু করবে। তো তোমার এই ক্লাসটা পেলে ওরা সিদ্ধান্ত নিতে কিন্তু সুবিধা হবে, নিউরনের পথ ধরে হাঁটতে পারবে। ঠিক আছে, তো সবাই একটু ক্লাসটা শেয়ার করো। লিংক পাইছেন? সবাই একটু দ্রুত যুক্ত হবে আমাদের সাথে। আর যারা যারা লাইভে যুক্ত হবা, কে কোথা থেকে যুক্ত হচ্ছ, কে কোথা থেকে যুক্ত হচ্ছ সেটা কিন্তু আমাদেরকে একটু জানাবা যে ভাইয়া আমি এখান থেকে যুক্ত হয়েছি। দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং নিউরন নার্সিং কোচিং সেন্টারে কিন্তু অনলাইন এবং অফলাইন দুইটা প্ল্যাটফর্মেই ভর্তি চলতেছে। নিউরন নার্সিং কোচিং সেন্টারের সারা দেশে 60টা ব্রাঞ্চ পরিচালিত আছে। তোমরা যোগাযোগ করে খুব দ্রুত ভর্তি হয়ে যাবে। আর যাদের পক্ষে বাসার বাইরে গিয়ে কোচিং করা সম্ভব না, তারা অবশ্যই নিউরন নার্সিং কোচিং সেন্টারের অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাবা। আর অনলাইন প্ল্যাটফর্মে যারা ভর্তি হবা তাদের জন্য কিন্তু এই তথ্যবহুল গাইড এবং লেকচার শিট তোমাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে, তোমাদের ঠিকানায় কিন্তু পৌঁছে দেওয়া হবে। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করব যেগুলো বারবারই পরীক্ষায় আসে। তেমন কিছু প্রশ্ন তোমরা যারা পারবা তারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবা, আর যারা না পারবা, নার্সিংয়ে যেহেতু নেগেটিভ মার্কিং নাই, সো কোনোভাবেই কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না। একটা ঢিলে আন্দাজে বলে না যে আন্দাজে কোনো কিছু ছুটলেও ছুটতে হবে, বিকজ এখানে নেগেটিভ মার্ক নাই যে আমার ভুল হলে মনে হয় আমি যা হয়েছে সঠিক হয়েছে সেগুলো থেকে মার্ক কাটা যাবে, এমন কোনো কথা নাই। ঠিক আছে, সো সঠিক উত্তর সবাই করার ট্রাই করব। ফার্স্ট যে প্রশ্নটা, জাতীয় আয়কর দিবস কত তারিখে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঢাকা ভার্সিটি থেকে শুরু করে নার্সিং পরীক্ষা 2020 সালে কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল এবং নার্সিংয়ে কিন্তু প্রশ্ন রিপিট হয়। বিগত সালে যে প্রশ্নগুলো আসে এগুলো আবার পরের বছর আসতে পারে। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জাতীয় আয়কর দিবস কত তারিখে? সবাই তোমরা যারা যে গ্রুপগুলোতে যুক্ত আছো গ্রুপগুলোতে একটু কাইন্ডলি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবা, ক্লাসের লিঙ্কটা একটু গ্রুপগুলোতে দিয়ে দিবা। আমিও তোমাদের সাথে যুক্ত হচ্ছি যাতে করে সবাই আমাদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ ফ্রি সেমিনার ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে। এইচএসসি পরীক্ষা তোমাদের প্রায় শেষ, এখনই তোমাদের আসলে লাইফের টার্নিং পয়েন্ট। সবাই সিদ্ধান্ত নিবা যে ভার্সিটি কোচিং করবা, মেডিকেল কোচিং করবা নাকি নার্সিং কোচিং করবা। তোমরা যারা এইচএসসি পরীক্ষার পরে সিদ্ধান্ত নিতে চাচ্ছ যে না আমরা নার্সিং সেক্টরে যেতে চাচ্ছি, নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছি, তোমাদের পথ চলা শুরু হোক নিউরন নার্সিং কোচিং সেন্টারের হাত ধরে। নিউরন নার্সিং কোচিং সেন্টার সারা বাংলাদেশের সকল ব্রাঞ্চ সহ অনলাইন প্ল্যাটফর্ম আছে। তোমরা যার হেড অফিস ঢাকা ফার্ম গেটে, নিউরনের নামে বেনামে অনেকগুলো কোচিং সেন্টার আছে। আমি আগেও বারবার বলছি যে ব্র্যান্ডগুলোই আসলে কপি হয়, বাটাকেই বেলি করে, তারপর লোটোকেই লোটাস করে। তো
তো এগুলো একটু খেয়াল করবা। নিউরনের নামে তোমার অনেকগুলো আছে, নিউরন অমুক সমুক এই সেই হ্যাং ত্যাং। অবশ্যই ভর্তি হওয়ার আগে নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত কিনা এবং এটার পরিচালক এইসাল হাসিব স্যার এবং সাইফুল স্যার কিনা, আমাদের মহাপরিচালক জহির স্যার কিনা, এগুলো সব কিছু সমাধান করে জেনে বুঝে তারপরে হচ্ছে ভর্তি হবা। কোনো প্রতারকের হাতে পড়ে তারপর যে বলবা ভাইয়া আপনাদের বই গাইড লেকচার শিট আমরা পাচ্ছি না, তাহলে হবে না। অবশ্যই ভর্তির আগে তোমার এই জিনিসটা যাচাই করে তারপরে ভর্তি হতে হবে। বাংলাদেশে নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত নার্সিং কোচিং সেন্টার একটা, এর যার হেড অফিস হচ্ছে ফার্ম গেটে, এটা মনে রাখবা। এবং এটার যে আদার্স ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোতে গিয়ে এইসাল হাসিব স্যার সাইফুল সাইফ স্যার পরিচালক কিনা সেটা শিওর হয়ে তারপরে ভর্তি হবা, ঠিক আছে? ওকে, তোমরা যারা হচ্ছে আনসার করছো 30 নভেম্বর, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে 30 নভেম্বর। দেখো অনেকে বলে যে ভাইয়া আপনাদের নিউরন হচ্ছে যে ইটা ছিল, এতে অনেক জায়গায় 15 সেপ্টেম্বরও আছে, অনেকে বলতে পারে যারা হচ্ছে বৈশিক দেখেছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই সেম প্রশ্নটা 2001 সালে ঢাকা 2009-10 সালে হচ্ছে ঢাকা ভার্সিটিতে আসছে, তারপর হচ্ছে 11 সালে আসছে, তখন এটা সঠিক উত্তর 15 সেপ্টেম্বরে ছিল। এখন আমরা যখন সালের প্রশ্নগুলো বইতে বা হচ্ছে শিটে পড়ি, তখন আগে খেয়াল করতে হবে যে এই প্রশ্নটা কি রিসেন্ট নাকি অনেক আগের। তথ্য তো চেঞ্জ হতেই পারে। 2010-11 সালে যতগুলো প্রশ্ন আসছে জাতীয় আয়কর দিবস কত তারিখে, ওখানে রাইট অ্যান্সার 15 সেপ্টেম্বর ছিল, কারণ জাতীয় আয়কর দিবসটা চালু হয়েছে 2008 সালে। 2008 সালে এটা চালু হয়েছে, আমরা পালন করতাম 15 সেপ্টেম্বর 2016 সাল পর্যন্ত। 2016 সালের পরে এই তারিখটা চেঞ্জ করে 30 নভেম্বর করা হয়েছে। তো তোমরা যারা 30 নভেম্বর অ্যান্সার করেছো অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, 28 মে কি দিবস একটু বলতে পারবেন? যারা নার্সিং সেক্টরে যেতে চাচ্ছেন, সেকেন্ড টাইমার যারা আছো, তোমাদের এই জিনিসটা অবশ্যই পারার কথা। 28 মে খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস, যেই দিবসটা থেকে প্রতি বছরই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। 28 মে যদি প্রশ্ন করা হয় নিরাপদ মাতৃত্ব দিবস কত তারিখে, নিরাপদ মাতৃত্ব দিবস কত তারিখে, তোমরা সবাই বলতে পারবা 28 মে নিরাপদ মাতৃত্ব দিবস। এরপরে 20 জানুয়ারি, আমরা জানি যে বাংলাদেশের 20 জানুয়ারি তারিখটাও কিন্তু বিশেষ একটা দিন, এটা বারবার পরীক্ষায় আসতো এবং আপনাদের নার্সিং পরীক্ষায় কিন্তু এই দিবসটা 2 বার এসেছে। এখানে প্রত্যেকটা অপশনই খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আলোচনা করা হবে আগেই বলেছি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা খাতা লাগবে আপনাদের, ঠিক আছে? দেখেন 20 জানুয়ারি কি দিবস বলতে পারবেন? যারা বলতে পারবেন একটু দ্রুত বলার চেষ্টা করবেন যে 20 জানুয়ারি আসলে কি দিবস। 20 জানুয়ারি হচ্ছে শহীদ আসাদ দিবস। কি দিবস? শহীদ আসাদ দিবস। আপনাদের নার্সিং পরীক্ষা আসছে, শহীদ আসাদ দিবস কত তারিখে? 20 জানুয়ারি। এই যে আসাদ গেট, আমাদের হচ্ছে যে মহান সংসদ ভবনটা আছে, এই সংসদ ভবনের পাশেই হচ্ছে আসাদ গেট। আপনাদের বিএসসি নার্সিং একবার প্রশ্ন হয়েছে যে আসাদ গেট কত সালকে স্মরণ করিয়ে দেয়, বা আসাদ গেট কত সালের স্মরণে নির্মিত। আমরা জানি 1969 সাল। 1969 সালে কি হয়েছিল? 1969 সালে বাংলাদেশের একটা হিস্ট্রিক্যাল মোমেন্ট, গণ অভ্যুত্থান হয়েছিল, যেটাকে আমরা 1969-এর গণ অভ্যুত্থান নামে চিনি। এই 1969-এর গণ অভ্যুত্থানের প্রথম যে শহীদ হয়েছিল, ওনার নাম হচ্ছে শহীদ আসাদ। উনি শহীদ হয়েছিল 20 জানুয়ারি তারিখে। এরপর থেকে এই 20 জানুয়ারি তারিখটা শহীদ আসাদ দিবস পালন করা হয়। ক্লিয়ার? তাহলে দেখেন একটা প্রশ্ন থেকে আমরা কি কি শিখলাম। প্রশ্ন যদি আমি করতাম তাহলে হুবহু এই প্রশ্নটাই দিয়ে দিতাম, কিন্তু এক্সামিনার যেহেতু আমি না, প্রশ্ন যেহেতু আমি দিচ্ছি না, তার মানে উনি ঘুরাই ফিরে আনুষঙ্গিক অনেকগুলো করতে পারে। প্রশ্ন যেখান থেকেই করুক না কেন আমি পারবো ইনশাল্লাহ, কারণ যে সব প্রশ্ন আসার মতো ওগুলো সব শেষ করেই আমরা যাব। নিউরন নার্সিং কোচিং সেন্টারের প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে আলাদা আলাদা টিচার প্যানেল রয়েছে অভিজ্ঞ, এরা তোমাকে ওইভাবে প্রস্তুত করেই হলে পাঠাবে যেন হল থেকে একটা হাস্য উজ্জ্বল মুখ নিয়ে বেরোইতে পারো এবং আমাদেরকে ফোন দিয়ে বলতে পারো যে ভাই পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমার চান্স হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নটা একটু দেখি। এখানের প্রত্যেকটা প্রশ্ন আমরা জানি। জাতীয় আয়কর দিবস হচ্ছে 30 নভেম্বর, নিরাপদ মাতৃত্ব দিবস হচ্ছে 28 মে, 20 জানুয়ারি হচ্ছে কি দিবস? শহীদ আসাদ দিবস। পরবর্তী প্রশ্ন দেখি তো কে কে পারি। নিচের কোন উপজাতি জোড়া মাতৃতান্ত্রিক? বাংলাদেশে
সরকারি হিসেব অনুযায়ী আমাদের বাংলাদেশে এখন বর্তমানে উপজাতি আছে 50 প্রকারের উপজাতি, যার মধ্যে চাকমা উপজাতি সবথেকে বেশি বসবাস করে। সবথেকে বেশি বসবাস করে, এই প্রশ্নটা যদি আসে যে সবথেকে বেশি বসবাস করে কোন উপজাতি, তাহলে আমরা সেটা বলতে পারবো যে চাকমা উপজাতি। সবাই একটু শেয়ার করেন। আমি যদিও এখন পর্যন্ত শেয়ার করতে পারি নাই, আপনাদের গ্রুপগুলোতে চাইলে আপনারাই কিন্তু একটু শেয়ারটা করে দিতে পারেন। আপনারা যদি শেয়ারটা করে দেন সেক্ষেত্রে স্টুডেন্টরা একটু দ্রুত যুক্ত হতে পারে, আর আমার এক্সট্রাভাবে কষ্ট করতে হয় না। মেসেঞ্জার গ্রুপগুলোতে যারা যারা একটু যুক্ত আছেন, আপনারা চাইলেই আপনাদের নিজেদের যে গ্রুপ আছে গ্রুপগুলোতে দিয়ে দিবেন। আর আপনারা নতুন যারা ক্লাসে যুক্ত হচ্ছেন, এখনও যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, যেহেতু এখন পরীক্ষার মাঝে অনেক বড় একটা গ্যাপ আছে, তো আপনারা অবশ্যই যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে ফ্রেন্ডরা আছে, বান্ধবীরা আছে, বন্ধুরা আছে, তাদেরকে ক্লাসটা শেয়ার করে দিবেন। এই প্ল্যাটফর্মের ক্লাস দেখে তারাও যেন আমাদের এই নিউরনের হাত ধরেই যেন নার্সিংয়ের ভর্তি প্রস্তুতিটা সম্পন্ন করতে পারে। সেজন্য আপনাদের ফ্রেন্ডদেরকে একটু হেল্প করবেন, একটু দ্রুত অ্যান্সারটা করতে থাকেন, আমি একটু শেয়ারটা করতে থাকি। প্রশ্নটা হচ্ছে কোন উপজাতি জোড়া মাতৃতান্ত্রিক? বাংলাদেশে 50 প্রকারের উপজাতি বসবাস করে, সব থেকে বেশি উপজাতি হচ্ছে চাকমা উপজাতি, যারা বসবাস করে চট্টগ্রামে। কিন্তু প্রশ্ন হচ্ছে মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক কি? যেই পরিবারের মায়েরাই হচ্ছে হর্তাকর্তা। যেমন আমাদের পরিবারে আমরা বাবার পরিচয় বড় হই, বাবারাই হচ্ছে কর্ম করে, কিন্তু এই যে দুইটা উপজাতি আছে, এই দুইটা উপজাতির মায়েরাই হচ্ছে সব, এরাই হচ্ছে বাসার বাইরে কাজবাজ করে এবং শিশুরা মায়ের পরিচয় বড় হয়। তাহলে বাংলাদেশে মাতৃতান্ত্রিক উপজাতি কোন দুইটা একটু দ্রুত জানাই দাও তোমরা। আমি এখন পর্যন্ত তোমাদের সাথে ক্লাসে যুক্ত হই নাই, ইনশাল্লাহ খুব দ্রুত এখনই তোমাদের কমেন্ট পড়ব। ফার্ম গেট থেকে হচ্ছে? আচ্ছা, সবাই 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 একটু দ্রুত দ্রুত জানাই দিছো। মাতৃতান্ত্রিক উপজাতি কোন জোড়া? মাতৃতান্ত্রিক উপজাতি কোনগুলো সেটা একটু জানাই দাও, দ্রুত জানাবা। মাতৃতান্ত্রিক গারো এবং খাসিয়া কেউ বলেছি? আচ্ছা, আমরা সবাই জানি বাংলাদেশের 48 প্রকার উপজাতির মধ্যে দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক। এই দুইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে পিতৃতান্ত্রিক বাদ বাকি আরগুলো মনে রাখতে হবে না। এই দুইটা বাদে যা আছে সব পিতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক হচ্ছে শুধু গারো এবং খাসিয়া। বাংলাদেশের দুইটা উপজাতি গারো এবং খাসিয়া, এই দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক, যারা মায়ের পরিচয় বড় হয়। উপজাতিদের মধ্যে আপনি এইটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু বারবার পরীক্ষা আসে। উপজাতি থেকে আর কি প্রশ্ন আসতে পারে জানেন? উপজাতিদের অবস্থান সম্পর্কে আসতে পারে। যেমন আপনাকে প্রশ্ন করতে পারে এই যে গারো উপজাতি, গারো উপজাতির অবস্থানটা কোথায়? আপনাকে জানতে হবে এই গারো উপজাতির অবস্থানটা হচ্ছে ময়মনসিংহে। গারো উপজাতির অবস্থান হচ্ছে ময়মনসিংহ। আপনাকে যদি প্রশ্ন করে যে খাসিয়া উপজাতির অবস্থানটা কোথায়, আমরা সবাই জানি যে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি হচ্ছে আমাদের সিলেট বিভাগটা। এই সিলেট বিভাগে দুইটা উপজাতি বসবাস করে, একটা হচ্ছে খাসিয়া আর একটা হচ্ছে মণিপুরি। খাসিয়া এবং মণিপুরি এই দুইটা উপজাতির বসবাস হচ্ছে সিলেটে। ওকে, তাহলে একটু খেয়াল করেন, মাতৃতান্ত্রিক উপজাতি দুইটা, যারা গারো এবং খাসিয়া বলেছেন, গ নাম্বারটা অ্যান্সার করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটা একটু দেখব। আপনারা যারাই হচ্ছে অনলাইন ক্লাসে যুক্ত আছেন, যারা সেকেন্ড টাইম এবং থার্ড টাইম প্রিপারেশন নিচ্ছেন, অথবা এইচএসসি ব্যাচ 2025-এর যদি কোনো শিক্ষার্থীরা থেকে থাকেন, আপনাদের জন্য নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত দেশের সর্ববৃহৎ কোচিং সেন্টার নিউরন নার্সিং কোচিং সেন্টার বরাবরের মতোই আপনাদের সাথে আছে। এদের অনলাইন এবং অফলাইন দুইটা প্ল্যাটফর্মে আপনাদের জন্য রয়েছে। আপনাদের ভর্তি প্রস্তুতি যাত্রাটা শুরু হোক আমাদের সাথে, খুব দ্রুত যোগাযোগ করে। আপনাদের জন্য যে ডিসকাউন্ট অফারটা ছিল এটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আপনাদের অনুরোধ ক্রমে ডিসকাউন্ট অফারের সময়টা কিন্তু একটু বাড়ানো হয়েছে, এরপরে কিন্তু ফুল টাকা দিয়ে ভর্তি হতে হবে। সো যারা ভর্তি হবা খুব দ্রুত যোগাযোগ করে, এবং মর্নিং শিফটের বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবা, কারণ মর্নিং শিফটে সবারই আকর্ষণ থাকে এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য। তোমরা যারা দ্রুত আজকে বা কালকের মধ্যে ভর্তি হতে পারবা তারা মর্নিং শিফটের ব্যাচ পেতেও পারো, আর নয়তো কালকের মধ্যে যদি শেষ হয়ে যায় এরপর কিন্তু তোমাদের ইভিনিং শিফটে ক্লাস করতে হবে। মার্কস বি। আচ্ছা, দোয়েল পাখি ছাড়া কোন ফসলের নাম? একটু দ্রুত বলবা। দোয়েল পাখি ছাড়া কোন ফসলের নাম?
তোমরা যারা হচ্ছে বাসায় বসে প্রিপারেশন নিতে চাচ্ছ যে ভাইয়া আমার পক্ষে তো ঢাকা আসা সম্ভব না, ভাইয়া আমার পক্ষে হচ্ছে ম্যাচে থেকে বা পড়াশোনা বা বাসার বাইরে আমাকে যেতে দেবে না, আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি, তোমার জন্য দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং নিউরন নার্সিং কোচিং সেন্টার রেখেছে অনলাইন প্ল্যাটফর্ম। তুমি চাইলে বাসায় বসে সেম কোর্সটাই কমপ্লিট করতে পারবা। তুমি চাইলে বাসায় বসেই হচ্ছে এই ঢাকা ফার্ম গেট হেড অফিসে যারা ক্লাস নেয় তাদের ক্লাসগুলোই তুমি করতে পারবা। এবং এই যে তথ্যবহুল গাইড এবং লেকচার শিট আছে, এই যে তথ্যবহুল আমাদের গাইড এবং লেকচার শিট আছে, এগুলো কিন্তু তোমার ঠিকানায় পৌঁছে যাবে। সো দ্রুত যোগাযোগ করে, কালকের পরে কিন্তু আমাদের অফারটা আর থাকবে না। সো অনলাইনে যারা ভর্তি হবা তোমাদের কোর্স ফি কিন্তু 7,000 থেকে নেমে এখন 5,000 টাকা। কালকের পরে ভর্তি হতে হলে অবশ্যই 7,000 টাকা পেইড করে ভর্তি হতে হবে। সবাই একটু দেখো তো, দোয়েল, আমরা সবাই জানি এই দোয়েলটা হচ্ছে আমাদের জাতীয় পাখির নাম। আমাদের জাতীয় পাখির নাম আসলে দোয়েল, কিন্তু এই দোয়েলটা পাখি ছাড়াও কোনো ফসলের ছদ্মনাম। তোমাদের বলতে হবে কোন ফসলের ছদ্মনাম। দ্রুত একটু জানাও, দ্রুত। যারা ক্লাসটাতে এখন পর্যন্ত একটা লাইক করো না বা হচ্ছে শেয়ার করো না, অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবা। ভাইয়া কুষ্টিয়া কবে আসবেন? কবে? আচ্ছা, সাকিব প্রো, ইনশাল্লাহ ইনশাল্লাহ কুষ্টিয়াতে চলে আসবো, ইনশাল্লাহ কুষ্টিয়াতে চলে আসবো। রুকাই এস্টেট বলতেছে হচ্ছে গম, তানজিলা নীলা হচ্ছে যুক্ত আছে কুষ্টিয়া, কবে আসবেন? কুষ্টিয়া চলে আসবো ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত, ধান ধান ধান, সবাই বলতেছে ধান ধান ধান। আচ্ছা ঠিক আছে, দেখেন একটু কিছু কিছু ফসলের ছদ্মনাম আছে যেখান থেকে কিন্তু প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে, যেখান থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে। তেমনই কিছু গুরুত্বপূর্ণ ফসলের ছদ্মনাম এখানে দেয়া আছে, 4টা দেয়া আছে, 4টার কোনোটাই স্কিপ করা যাবে না। এখানে ছিল দোয়েল পাখি ছাড়া কোন ফসলের নাম? দোয়েল এবং বলাকা, এটা কিসের নাম বলতে পারবেন? করল্লা কিসের নাম? আগে করল্লা বলেন। আম, আমের একটা ছদ্মনাম, এটা আপনাদের নার্সিং পরীক্ষা আসছে, আমেরটা আসছে। আমেরটা হচ্ছে মহানন্দা নদী ছাড়া কিসের নাম? মহানন্দা নদী ছাড়া কোন ফসলের ছদ্মনাম? মহানন্দা আমরা জানি যে এটা একটা মূলত নদীর নাম, কিন্তু এটা নদী ছাড়াও আমের ছদ্মনাম হচ্ছে মহানন্দা। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কাকে? এই বুলবুলি কোন ফসলের ছদ্মনাম? করল্লার ছদ্মনাম হচ্ছে বুলবুলি, অনেক সুন্দর একটা নাম বুলবুলি, এটা আপনাদের পরীক্ষায় কিন্তু আসছে। বুলবুলিতে ধান খেয়েছে, এভাবেই আসছে যে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কাকে? এই বুলবুলি কোন ফসলের ছদ্মনাম? বুলবুলি হচ্ছে করল্লার ছদ্মনাম। দোয়েল এবং বলাকা, দোয়েল এবং বলাকা গমের ছদ্মনাম, ধানের ছদ্মনাম হচ্ছে ময়না এবং চান্দিনা, ময়না এবং চান্দিনা। সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, 4টা অপশনের 4টাই কিন্তু গুরুত্বপূর্ণ, 4টা অপশনের 4টা অপশনই গুরুত্বপূর্ণ। এসবি হীরা কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম আপু। রাজশাহী ব্রাঞ্চ পরিচালক নাইমুল ইসলাম শান্ত, আমাদের বিজ্ঞানের সেরা উদীয়মান টিচার। ইনশাল্লাহ তোমরা যুক্ত থাকো, স্যারের ক্লাসও পাবা। রিমঝিম, গম 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 গম, গমের ছদ্মনাম, যারা গম বলছো আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকা, করল্লার নাম হচ্ছে বুলবুলি। দেখি আমার আমার ফোনে কি ফেসটা এরকম দেখা যায় না? সবার ফোনে কালো কালো আসতেছে। ইনশাল্লাহ খুবই খুশির খবর যে আমাদের পরিচালক স্যারদেরকে তো সবসময় হচ্ছে ক্লাসে এসেই হচ্ছে আমি ধন্যবাদ জানাই। তাদেরকে ধন্যবাদ জানানোর অনেক কারণ আছে। আমাদের এইসাল হাসিব স্যার, সাইফুল সাইফ স্যারদের অক্লান্ত পরিশ্রমে আজকের নার্সিং সেক্টরটা শুধু তোমাদের ভর্তি পরীক্ষায় যে সহজ হয়েছে তা না, নার্সিংয়ে যারা পড়াশোনা করতেছে তাদের জন্য কিন্তু সহজ থেকে সহজতর হয়েছে। তোমরা জানো যে একাডেমিক তোমাদের সিনিয়র ভাইয়াপুরা যারা যে কলেজে আছে সবাই এই নিউরন হচ্ছে পাবলিকেশনের বই পড়েই হচ্ছে নার্স হচ্ছে। ইনশাল্লাহ তোমাদের স্বপ্নও সেটা ইনশাল্লাহ পূরণ হবে। আর এই দুই প্রিয় অভিভাবক হচ্ছে কি বলবো যে সোজা কথা আমাকে হাতে গড়ে বড় করছে,
এই যে আজকে নাইম ভাইয়া বা হচ্ছে যতটুকুই তোমাদের সামনে এসে ক্যামেরার সামনে এসে কথা বলা শিখছি, এই স্যারদের হাত ধরেই হচ্ছে শেখা। সব সময় তাদের জন্য দোয়া করি, তোমরাও দোয়া করবা। স্যাররা যদি সুস্থ থাকে অবশ্যই সেরা সেরা কিছু পেতে যাচ্ছ তোমরা 2026-এ। তোমরা যারা নার্সিং পরীক্ষা দিবা, ইসাল হাসিব স্যার এবং সাইফুল সাহেব স্যার যদি সুস্থ থাকে আল্লাহর রহমতে, তোমরা বেটার কিছু পেতে যাচ্ছ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটা একটু দেখো, গরু মোটা তাজাকরণের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? আমরা মোটামুটি এখন বাংলাদেশে অ্যাগ্রো ফার্মের কোনো অভাব নাই। মোটামুটি সবাই বাংলাদেশে যারা অনার্সের পরে বেকার যুবক হয়ে আমরা ঘুরতেছি, শেষমেশ আর কিছু করতে না পারলেও একটা অ্যাগ্রো ফার্মা করি, ঠিক আছে? তো এই অ্যাগ্রো ফার্মা করতে হলেও আমাদের শিক্ষিত হতে হবে, কৃষক হইতে হলেও শিক্ষিত হতে হয়, কোন মাটির জন্য কোন সার ব্যবহার করতে হয়, কোথায় কি দিতে হয় না দিতে হয়। এখন গরুর অ্যাগ্রো ফার্মাও যদি করতে হয় তাও আমাদেরকে জানতে হবে যে গরু মোটা তাজাকরণের জন্য কোন সার ব্যবহার করতে হয়, ঠিক আছে? সবাই একটু দ্রুত জানাই দাও, কিছু বলেন কমেন্ট বক্সে। আচ্ছা, সাকিব প্রো কুষ্টিয়া আসবেন কবে জানাবেন প্লিজ। হ্যাঁ জানাবো ভাই, ইনশাল্লাহ জানাবো তোমাকে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, 4 নাম্বারটার অ্যান্সারটা একটু দ্রুত জানাই দাও। গরু মোটা তাজাকরণের জন্য কোন সার ব্যবহার করা হয়? সাকিব মেসেজ করো না, আর কমেন্ট করো না, কুষ্টিয়া গেলে জানাবো ইনশাল্লাহ। এক কমেন্ট 100 বার। ইউরিয়া সার নদী ইসলাম নদী, ইউরিয়া সার, রাইট, ইউরিয়া সার। আমাদের গরু মোটা তাজাকরণের জন্য যে সারটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইউরিয়া সার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 4টা অপশন এখানে আছে, এই 4টা অপশনই খুবই গুরুত্বপূর্ণ এবং 4টা অপশন সম্পর্কেই তোমার জানতে হবে। 4টা অপশন সম্পর্কেই তোমার জানতে হবে। তাহলে এক্সামিনার কেন, এক্সামিনারের আর কেউ যদি প্রশ্ন করে তাহলে তোমারে ঠেকাইতে পারবে না, ঠিক আছে? দেখো, যদি প্রশ্ন করা হয় মাটিতে অক্সিজেন এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে কোন সার, প্রশ্ন যদি এটা না হয়, যদি এরকম হয় মাটির অক্সিজেন এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে কোন সার, তাহলে অবশ্যই অ্যান্সার হবে জৈব সার। জৈব সারের কাজ কি? মাটিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে এবং মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে। ইউরিয়া সারের কাজ কি? এ হচ্ছে গরু মোটা তাজা করবে। এখন গরু মোটা তাজা যেহেতু ইউরিয়া সারে হয়, আমরা যারা চিকন আছি এরা যেন আবার সারের দোকানে দৌড় না দিই, ঠিক আছে? তাহলে অনলাইন ক্লাসে এমনিতেই তো সেকেন্ড টাইম থার্ড টাইম অনেক স্টুডেন্ট কমে যাবে, থাক আপাতত আজকে কিনতে হবে না। আর এটা খাওয়ার পরে ইউরিয়া সার যদি প্রয়োগ করো, এরপরে যদি কোনো প্রকারের সমস্যা হয় তাহলে নাইম স্যার এবং নিউরন নার্সিং কোচিং সেন্টার এর কোনো দায়ভার নিতে পারবে না। খবরদার, ভুলেও করা যাবে না যে গরু মোটা হয় যেহেতু তা আমরাও একটু খাইয়ে দেখি যারা চিকন আছি। এরপরে যে জিনিসটা আসে যে এই যে ইউরিয়া সার তৈরির কাঁচামাল হিসেবে কোন গ্যাস ব্যবহার করা হয়, এই পরীক্ষাটা প্রশ্নে আসে যে ইউরিয়া সার তৈরি করতে কাঁচামাল হিসেবে কোন গ্যাস ব্যবহার করা হয়। এটা মনে রাখবেন, মিথেন গ্যাস। মিথেন গ্যাসটা ইউরিয়া সার তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। যদি এই প্রশ্নগুলো না এসে আপনাকে যদি প্রশ্ন করা হয় গাছের ফুল ফোটাতে এবং ফল পাকাতে কোন জিনিসটা ব্যবহার করা হয়, তাহলে আপনাদের বলতে হবে ফসফরাস। কোন জিনিসটা ব্যবহার করা হয় গাছের ফুল ফোটাতে এবং ফল পাকাতে? ফসফরাস। যারা রাজশাহীতে আছে এরা হচ্ছে ভালো বুঝতে পারবে, কারণ এদের আমের যে মুকুল আছে এটা ফোটানোর জন্য এবং আম পাকানোর জন্য এই যে ফসফরাস যেটা আছে এটা ব্যবহার করা হয়। টমেটো পাকলে হচ্ছে লাল হয়, আমরা সবাই জানি, একদম গুলুমুলু হয়ে যায়, টসটসে লাল হয়ে যায়। এই টমেটো পাকলে আসলে লাল হয় কেন? মানুষ বৃদ্ধ বয়সে কেন লাল হয় না? টমেটোই কেন লাল হয়? অন্যরা কেন লাল হয় না? টমেটোতে কি আছে এমন যে টমেটো লাল হয়? অবশ্যই টমেটো পাকলে লাল হয়, কারণ টমেটোতে অতিরিক্ত মাত্রা লাইকোপিন আছে। কি আছে? লাইকোপিন আছে। তার মানে টমেটো পাকলে লাল হয় কিসের জন্য? লাইকোপিনের জন্য। তাহলে দেখো, এই যখনই কোনো প্রশ্ন পড়বা এভাবে ব্যাখ্যা সহকারে পড়তে হবে। কৃষিতে যখন ঢুকবা তখন ওই কৃষির আদি দন্ত কি আছে, বিগত সালে কোন প্রশ্ন আসছে, সামনে আমার কোন প্রশ্ন আসতে পারে, নার্সিংয়ে এই টপিকস থেকে কি কি প্রশ্ন বিগত সালে আসছে, সব নিয়ে যখন অ্যানালাইসিস করে পড়বা তখন এক্সামিনার আর তোমাকে কোথাও বাদাইতে পারবে না। আর এভাবে যদি প্রস্তুতিটা নিতে চাও অবশ্যই তোমাকে আসতে হবে নিউরন নার্সিং কোচিং সেন্টারে। আর তোমার ভর্তি প্রস্তুতিতে এখন তোমরা জানো যে এখানে হিউজ পরিমাণে কম্পিটিশন হয়। নিজেকে যদি আলাদাভাবে সাজাতে না পারো
সবার মতো করে প্রস্তুতি নিলে তোমার চান্স পাওয়া সম্ভব না। নিজেকে অবশ্যই আলাদাভাবে তৈরি করতে হবে, আর আলাদাভাবে যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই নিউরো নার্সিং কোচিং সেন্টারের হাত ধরে তোমার এই প্রস্তুতি যাত্রার পথ হাঁটতে হবে। এজন্য অবশ্যই এই পেজে অথবা আমাদের নাম্বার দেওয়া আছে পোস্টে, এখান থেকে নাম্বার নিয়ে দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। আপনাদের যারা আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল যারাই ভর্তি হতে চায় তাদেরকেও সাজেস্ট করবেন। ভর্তি হওয়ার সাথে সাথে গাইড এবং এই তথ্যবহুল লেকচার শিটগুলো একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন। পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সবাই একটু দ্রুত জানাই দেন, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এই মাতার মত যদি কখনো ভুলেও ব হয়ে যায় তাহলে কিন্তু কাম সারা হয়ে যাবে, ঠিক আছে? উচ্চারণের দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, গেছেন তো আপনি। আমাদের সাইফুল স্যার সেখান থেকে ঘুরে এসেছে। আর সাইফুল স্যারের জন্য সবাই দোয়া করবা, ইসাল হাসিব স্যারের জন্য দোয়া করবা, সাইফুল স্যারের জন্য দোয়া করবা যেন সাইফুল স্যারের মন মানসিকতা আল্লাহ যেন আমাদের দিকে দিয়ে দেয়। খুব রিসেন্টলি স্যাররা আমাদেরকে আইফোন গিফট করবে। তোমাদের সামনে এরকম যখন কমেন্ট পড়বো তখন দেখবে এখানে এত মহেশখালী কক্সবাজার, কি লেখছে পটুয়াখালীর কলাপাড়া। পটুয়াখালীর কলাপাড়াতে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র না, তবে পটুয়াখালীর কলাপাড়াতেও একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, সেটাও পরীক্ষায় বেশি আসে। কারণ এখন বর্তমানে সব থেকে আলোচিত বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে পটুয়াখালীর কলাপাড়াতে, ঠিক আছে? কিন্তু এটা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র না। পটুয়াখালীর কলাপাড়াতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, অবশ্যই মনে রাখবা। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অবস্থানটা হচ্ছে পটুয়াখালীর কলাপাড়াতে। তোমরা একটু বলো তো, পাবনার ঈশ্বরদী, এই পাবনার ঈশ্বরদীতে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে যেটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। এডমিশন থেকে শুরু করে চাকরি পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে যে বিদ্যুৎ কেন্দ্রটা থেকে, সেটা হচ্ছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। তোমাদের বলতে হবে সেই বিদ্যুৎ কেন্দ্রের নাম কি। যদি পারো একটু দ্রুত জানাবা, পাবনার ঈশ্বরদীতে কোন বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? বাংলাদেশের একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে, মাত্র একটা, যেখানে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেই বিদ্যুৎ কেন্দ্রটাই পাবনার ঈশ্বরদীতে অবস্থিত, যেটাকে আমরা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নামে চিনি। তাহলে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অবস্থানটা কোথায়? পাবনার ঈশ্বরদীতে, রাইট। বাগেরহাটে একটা বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, যেটা হওয়া না হওয়া নিয়ে অনেক আন্দোলন হয়েছে। যারা বাংলাদেশের পরিবেশবিদ আছে তারা সুন্দরবনের কথা চিন্তা করে অনেক আন্দোলন করছে যে না, বাগেরহাটে এই বিদ্যুৎ কেন্দ্র হতে দেওয়া যাবে না। কিন্তু সর্বশেষে এটা এখানে হয়েছে। এখন বলতে হবে বাগেরহাটে কোন বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, দ্রুত জানাও। বহুল আলোচিত একটা বিদ্যুৎ কেন্দ্র আছে বাগেরহাটে, সেই বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? বারবার পরীক্ষায় আসে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কিসের পাল? রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাগেরহাটে। বাকি থাকে কি? মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান হচ্ছে মহেশখালী। বিশ্বাস করো, বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রশ্ন আসলে এই চারটা থেকেই আসে। বিদ্যুৎ কেন্দ্র থেকে যদি প্রশ্ন আসলে এই চারটা থেকে আসবে, না আসলে এই চারটার বাইরে প্রশ্ন করবে না, তার মানে বিদ্যুৎ কেন্দ্র থেকে আসবে না। যদি আসে এই চারটা থেকে আসবে, আর এই চারটা থেকে আসলে আমরা তো পারবো, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা পারবো। তাহলে দ্রুত একটু দেখো, তোমরা যারা নার্সিং সেক্টরে আসবা, বিশেষ করে আর কয়দিন পরেই কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা, সেটারও যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা ক্লাসটা কাজে আসবে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার ডান লিখবা। প্রিয়াঙ্কা অধিকারী যুক্ত আছে, নাইশা সিদ্দিকা, নদী ইসলাম নদী যুক্ত আছে, নীরব শিকদার যুক্ত আছে, লাবণী খাতুন যুক্ত আছে, মনীষা তনুশ্রী, আচ্ছা, তানজিলা নীলা যুক্ত আছে, তারপর জান্নাতুল মিশকাত আমাদের সাথে যুক্ত আছে, সুমাইয়া জান্নাত যুক্ত আছে, সাথী বিন্দু আমাদের সাথে যুক্ত আছে, তানিয়া আক্তার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে যুক্ত আছে সেটা একটু জানাবো। চারটা বিদ্যুৎ কেন্দ্র যদি পরীক্ষায় আসে, বিদ্যুৎ কেন্দ্র থেকে এই চারটা থেকে আসবে, নাইলে মনে করবা বিদ্যুৎ কেন্দ্র থেকে আর প্রশ্ন ধরবে না, ঠিক আছে? তাহলে পটুয়াখালীর কলাপাড়াতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পাবনার ঈশ্বরদীতে আছে বাংলাদেশের একমাত্র পরমাণু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, বাগেরহাটে বহুল আলোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালী বাংলাদেশের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে,
এই যে মহেশখালী, এটা একটা দ্বীপ, হ্যাঁ, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ বলা হয় এই মহেশখালীকে। বারবার পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছর পরীক্ষায় প্রশ্ন আসছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি। আমরা সবাই জানি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপটার নাম হচ্ছে মহেশখালী। কিছুক্ষণ পরে এই প্রশ্নটা আবার করব, দেখবো কি কে পারি। আসাদ দিবস কত তারিখে পালিত হয়? মাত্র পড়ে এসেছি। শহীদ আসাদ দিবস কত তারিখে পালিত হয়? সবাই একটু দ্রুত জানাবা। নীরব শিকদার আছে বরিশাল থেকে। বরিশাল কোন হানে? মারিয়া নাহার আছে হচ্ছে কুষ্টিয়া থেকে। প্রিয়াঙ্কা অধিকারী মৌগবাড়ি বরিশাল। রাঙামাটি থেকে আছে মনীষা। এমএসটি লাবণী খাতুন কুষ্টিয়া। তানজিলা নীলা হচ্ছে 20 জানুয়ারি আনসার করেছে। একটু দ্রুত জানো শহীদ আসাদ দিবস কত তারিখে। আগেই বলেছি যেই টপিক্সটা পড়বো ওই টপিক্সটার ফুল ডিটেলসটা আমরা শুনবো। শহীদ আসাদ কিসের শহীদ? উনি 1969-এর গণ অভ্যুত্থানের শহীদ। যদি প্রশ্ন করে যে শহীদ আসাদ কিসের জন্য শহীদ হয়েছিল, 1969-এর গণ অভ্যুত্থানের সময়। 1969-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ছিল এই শহীদ আসাদ। উনি শহীদ হয়েছিল 20 জানুয়ারি তারিখে, যার কারণে এই 20 জানুয়ারি তারিখে শহীদ আসাদ দিবস পালিত হয়। এবং যার স্মরণে সংসদ ভবনের পাশে নির্মিত আছে আসাদ গেট। কি গেট? আসাদ গেট। ওকে। 21শে ফেব্রুয়ারি থেকে মাস্ট বি প্রশ্ন তোমাদের থাকে। নার্সিং সেক্টরে বিগত সালের এমন কোনো প্রশ্ন পাবা না যেইখানে 21শে ফেব্রুয়ারি থেকে প্রশ্ন আসে নাই। 21শে ফেব্রুয়ারির কথা মনে পড়লে আমাদের মনে পড়ে যায় 1952 সালের কথা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটা ছিল কি বার? অনেকবার এই প্রশ্নটা এসেছে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটা ছিল কি বার। মনে রাখবা বাংলাদেশের যে কয়টা হিস্ট্রিক্যাল দিন আছে, যদি রবিবার, সোমবার, মঙ্গলবার তোমার জানা থাকে তাহলে সেটা অ্যান্সার করবা। যদি তোমার জানা না থাকে যে এই হিস্ট্রিক্যাল দিনটা কত তারিখে হয়েছে আমার সঠিক মনে নাই বা কি বার হয়েছে মনে নাই, তাহলে অবশ্যই বৃহস্পতিবার অ্যান্সার করবা। কি অ্যান্সার করবা? বৃহস্পতিবার। কারণ এই বৃহস্পতিবার আমাদের বাংলাদেশের সবথেকে বেশি হিস্ট্রিক্যাল দিন এইবারই হচ্ছে সংগঠিত হয়েছে। যেমন হচ্ছে তোমার 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বৃহস্পতিবার। ওকে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনটাকে আমাদের কোন সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে? কোন সংস্থা? সবাই একটু দ্রুত বলো কোন সংস্থা। এটা কয়েকবার যে নার্সিং পরীক্ষা আসছে হিসেব নাই। ইউনেস্কো। কয়নেস্কো? ইউনেস্কো। এর আগের বার তোমরা এই বছর যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের আগের বার যারা পরীক্ষা দিয়েছে তাদের আসছে কত সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে? সেটা হচ্ছে 1999 সাল। 1900 কত সাল? 99 সাল। তারিখটা ছিল 17ই নভেম্বর। কত নভেম্বর? 17ই নভেম্বর। তাহলে দেখেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটা ছিল বৃহস্পতিবার। এই দিনটাকে ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে। প্রথম বছর মানে 2000 সালে প্রথম পালিত হয়েছিল। এই 1999 সালে তো ফেব্রুয়ারি মাস পাওয়া সম্ভব না, তাই প্রথম বছর পালিত হয়েছিল 2000 সালে। আর প্রথম বছর পালন করেছিল 188টা রাষ্ট্র। যদি প্রশ্ন করে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছর সারা পৃথিবীতে কয়টা রাষ্ট্র পালন করেছিল? 188টা রাষ্ট্র। জি আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের কি ঢেলে দিব? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পৃথিবীর সবথেকে ক্ষুদ্র নদীর নাম কি? নদ নদী থেকে আমাদের এডমিশন পরীক্ষায় প্রশ্ন থাকেই। অনেক বকবক করি তো, গলাটা বসে গেলে তার বকবক করতে পারবো না, এই জন্য মাঝে মাঝে একটু চা খাই। ঠিক আছে, তোমরাও খাবা না? ঢেলে দিতে হবে না, আমি ঢেলে নিব। দ্রুত 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 জানাবা পৃথিবীর সব থেকে ক্ষুদ্র নদী কোনটি? নদ নদী থেকে প্রশ্ন আসতেই পারে।
তো নদ নদী থেকে যেহেতু প্রশ্ন আসে, তার মানে নদ নদীর চ্যাপ্টারটা একদম ভালোভাবে শেষ করে যেতে হবে। কোনোই নাই, শুধু ক্ষুদ্র নদী জানলেই হবে না। ক্ষুদ্র নদী ধরো তোমাদের বিগত সালে আসছে, এবছর ক্ষুদ্র না এসে বড় আসতে পারে, বড় না এসে মাঝারি আসতে পারে। যা আসবে আমরা পারবো। কিভাবে পারবো? বাংলাদেশের যদি পৃথিবীর দীর্ঘতম, যেহেতু এটা পৃথিবীর সম্পর্কে আসছে, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম যদি বলা হয় যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি, দ্রুত বলো তো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? দ্রুত বলো, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীলনদ। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীলনদ। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর প্রশস্ততম নদীর নাম কি? প্রশস্ত, প্রশস্ত আর দীর্ঘ কিন্তু এক না। মানে একটা নদী আছে অনেক দূর, নদী তো জায়গায় জায়গায় গিয়ে এক এক নাম ধারণ করে। মনে রাখবা নদী এবং চুল সেইমই জিনিস, এক এক জায়গায় গেলে এক এক নাম ধারণ করে, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ, ও অনেক দূর গেছে। কিন্তু প্রশস্ত পাশের মধ্য দিয়ে যদি যাও, প্রশস্ততম নদীর নাম হচ্ছে আমাজন। আমাজন নদী, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রশস্ততম নদী। একটা জিনিস মনে রাখবা, এই আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন নামে ব্রাজিলে একটা বাগান আছে, যেটা পৃথিবীর মোট 20% অক্সিজেন একাই সরবরাহ করে। এই আমাজন বনটা পৃথিবীর 20% অক্সিজেন একাই সরবরাহ করে, যার কারণে এই আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। যে প্রশ্নটাও পরীক্ষা আসে যে পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে? আমাজন বনকে। এই আমাজন হচ্ছে আবার একটা নদীর নাম, যেটা পৃথিবীর সব থেকে প্রশস্ততম নদী। আচ্ছা, দীর্ঘতম শিখলাম, প্রশস্ততম শিখলাম, তাহলে গভীরতম নদী কোনটা? যদি প্রশ্ন করা হয় পৃথিবীর গভীরতম নদীর নাম কি, তাহলে এই যে ক নাম্বার অপশনে আছে কঙ্গো নদী, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম নদী। এবং এই প্রশ্নটা তোমাদের নার্সিং পরীক্ষায় মাশাআল্লাহ দিলে কি আসছে। আচ্ছা, দানিউব নদী থেকে একটা এমসিকিউ আমাদের মনে রাখতে হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর আন্তর্জাতিক মানের নদী বলা হয়, আন্তর্জাতিক নদী বলা হয় দানিউবকে। পৃথিবীর আন্তর্জাতিক নদী, বারবার পরীক্ষা আসে, পৃথিবীর আন্তর্জাতিক নদী কোনটা? আন্তর্জাতিক, পৃথিবীর আন্তর্জাতিক নদী বলা হয় দানিউবকে। এই দানিউব নদীটা পৃথিবীর 10টা রাষ্ট্রের মধ্যে প্রবাহিত হয়েছে। কয়টা রাষ্ট্র? 10টা রাষ্ট্রের মধ্যে প্রবাহিত হয়েছে, যার কারণে পৃথিবীর আন্তর্জাতিক নদী বলা হয় দানিউবকে। আর পৃথিবীর সব থেকে ছোট নদী বা ক্ষুদ্র নদী, এটার নাম হচ্ছে রো নদী। পৃথিবীর সব থেকে ক্ষুদ্র নদীর নাম কি? রো নদী। তাহলে বড় ছোট সবকিছু শিখলাম, ঠিক আছে? প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবো। জি জি জি, লাভ দিলে পার হওয়া যাবে, এটা একটা ব্যারের মতো। বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে চশমা চোখে দিয়ে বাজারে গেছে, বাজারে গিয়া চশমা ছাড়া বাজারে গেছে, তো এখন বাজারে গিয়ে তো হচ্ছে কই মাছ দেখে আর কি, চশমা পরে বাজারে গেছে, চশমা পরে বাজারে যাওয়ার পরে এখন কই মাছ দেখে তো সব বড় বড় একদম তালেরাডির মতো। বাচ্চা বাচ্চা কই মাছ কিনে নিয়ে আসছে বাসায়, খাবার খাইতে বসছে যেহেতু দুপুরে, তখন তার চোখে চশমা থাকে না, এখন দেখে পাতে সব ছোট ছোট কই মাছ। এখন তো বউর সাথে ঝগড়া বাজাইছে যে কই মাছ আনলাম সব বড় বড়, এখন ছোট ছোট কেন? ঠিক আছে, বউ তো বুঝতে পারছে যে এত চোখে সমস্যা, এত অবশ্যই হচ্ছে যে ইর পাওয়ার একটু কমাই দিতে হবে। মানে চশমা সহজে সময় যায়, বড় বড় দেখে, এই চশমার পাওয়ারটা একটু কমাই দেবো, ছোট করে দেবো, যেন সবসময় ছোট ছোট দেখে। উনি আবার একটা চশমা চেঞ্জ করে একটু কম পাওয়ার কমাই আনছে, যাতে সব ছোট দেখে। শ্বশুর বাড়ি মেলা করছে বউর সাথে, কতদূর যাওয়ার পর একটা খাল বাচ্ছে, বউ তো হাক্কা দিয়ে পারাইতেছে, আমি এত খালে আবার এককালে ইতে যাওয়া লাগবে, হাক্কা দিয়ে যাওয়া লাগবে, যেমন লাভ দিয়া, যেই লাভ দিচ্ছে যাই খালের মধ্যে পড়ছে। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়, যতটুকু যেখানে পাওয়ার লাগে অতটুকু লাগবে না। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? দ্রুত বলো। দ্বীপ থেকে যদি প্রশ্ন আসে, এখান থেকে আসে, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, এখানে 4টা দ্বীপ আছে। দ্বীপ থেকে যদি প্রশ্ন আসে, এই 4টা থেকেই আসবে, এর বাইরে থেকে আসবে না। দ্বীপ থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এই 4টা থেকেই আসবে, এর বাইরে দ্বীপ থেকে প্রশ্ন আসে না। 4টাই আমরা শিখবো। দেখো, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, মাত্র পরে আসছে, আমরা জানি মহেশখালী, এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। শুরুতে আছে সেন্ট মার্টিন, যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, সব থেকে বেশি প্রশ্ন আসে সেন্ট মার্টিন থেকে। নার্সিং পরীক্ষায় এ যাবৎ সেন্ট মার্টিন থেকে বিগত সালে 3টা প্রশ্ন আসছে। কি কি আসছে? সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিনের আয়তন কত? এরপর আসছে সেন্ট মার্টিনের পুরাতন নাম কি?
এগুলো সব আমাদের হচ্ছে নোট করে রাখতে হবে। যদি প্রশ্ন করা হয় সেন্ট মার্টিন এই দ্বীপটা কোন নদীর মোহনায় অবস্থিত, তাহলে আমরা বলতে পারবো সেন্ট মার্টিন হচ্ছে নাফ নদীর মোহনায় অবস্থিত। সেন্ট মার্টিন কোন নদীর মোহনায় অবস্থিত? নাফ নদীর মোহনায় অবস্থিত। আপনাদের নার্সিং পরীক্ষা আসছে সেন্ট মার্টিনের আয়তন কত বর্গ কিলোমিটার? সেন্ট মার্টিনের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। কত বর্গ কিলোমিটার? 8 বর্গ কিলোমিটার। আচ্ছা, এটাকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বলা হয়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বলা হয় এই সেন্ট মার্টিনকে। এই সেন্ট মার্টিনের একটা পুরাতন নাম আছে, সেটা হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিনের পুরাতন নাম কি ছিল? নারিকেল জিঞ্জিরা। এই অপশনগুলো যদি হচ্ছে তুমি মনে রাখতে পারো, ইনশাল্লাহ কোনো এক্সামিনার তোমাকে হচ্ছে বাজাইতে পারবে না পরীক্ষায়। আর এইরকম শুধু সাধারণ জ্ঞান না, প্রত্যেকটা চ্যাপ্টারেই যদি তুমি হচ্ছে ঠান্ডা মাথায় মানে হচ্ছে ভালোভাবে প্রস্তুতি নিয়ে তুমি যদি হলে যেতে চাও, তাহলে অবশ্যই তোমার প্রস্তুতি যাত্রাটা শুরু করতে হবে নিউরন নার্সিং কোচিং সেন্টারের হাত ধরে। সারা বাংলাদেশে আমাদের 50 ঊর্ধ্ব ব্রাঞ্চ রয়েছে এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে। তোমরা দ্রুত যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হয়ে যাবে। ভর্তি হওয়ার সাথে সাথে তোমরা গাইড এবং লেকচার শিট একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর আমাদের একটা ডিসকাউন্ট অফার চলতেছে। এই ডিসকাউন্ট অফারটা শেষ হয়ে গেলে কিন্তু তোমাদের ফুল টাকা দিয়ে ভর্তি হতে হবে। সো ডিসকাউন্ট অফারটা জানতে এবং ডিসকাউন্ট অফারে ভর্তি হওয়ার জন্য দ্রুত পেজে যোগাযোগ করবা এবং আমাদের ইসে নাম্বার দেয়া আছে পোস্টে, ঠিক আছে? এরপরে দেখো কুতুবদিয়া। কুতুবদিয়া থেকে বারবার একটা প্রশ্নই আসে, বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটা? বাংলাদেশের বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি? বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি? কুতুবদিয়া, ঠিক আছে? এই যে নিঝুম দ্বীপটা দেখতে পাচ্ছ, নিঝুম দ্বীপের একটা পুরাতন নাম আছে, বারবার পরীক্ষা আসে। নিঝুম দ্বীপের পুরাতন নাম কি? দ্রুত বলো। নিঝুম দ্বীপের পুরাতন নাম কি? নিঝুম দ্বীপের পুরাতন নাম কি? সময় ভোলার, সময় টিভির একটা হচ্ছে দিয়া রাখছে, খুবই সুন্দর। প্রিয়াঙ্কা অধিকারী আমাদের সাথে যুক্ত আছে, জান্নাতুল মিশকাত আমাদের সাথে যুক্ত আছেন, সাথীবিন্দু যুক্ত আছে, তারপর হচ্ছে আফসান আক্তার মিম যুক্ত আছে আমাদের সাথে, নদিয়া ইসলাম নদী আমাদের সাথে যুক্ত আছে, নীরব শিকদার আমাদের সাথে যুক্ত আছে, সাকিবা নাহান নীলা, আমেনা আফরিন, সাথিয়া ইসলাম নূর আমাদের সাথে যুক্ত আছেন, মনীষা আমাদের সাথে যুক্ত আছেন, আয়েশা সিদ্দিকা, আচ্ছা, তারপর হচ্ছে নিউটন যুক্ত আছে, সায়েন্টিস্ট নিউটন, থ্যাংক ইউ। কুতুবদিয়া বাতিঘর কুতুবদিয়া। আচ্ছা, তাহলে নিঝুম দ্বীপটা একটু বলো না। নিঝুম দ্বীপটার পুরাতন নাম কি ছিল? বাউলার চর। এটা তো বারবার পরীক্ষা আসে। নিঝুম দ্বীপের পুরাতন নাম কি ছিল? বাউলার চর। নিঝুম দ্বীপের পুরাতন নাম ছিল বাউলার চর। তাহলে দেখো, যখন একটা প্রশ্ন পড়বে এভাবে ব্যাখ্যা সহকারে পড়তে হবে। ব্যাখ্যা সহকারে পড়লে ইনশাল্লাহ এই চর থেকে প্রশ্ন আসলে এখন তোমাকে কেউ বাজাইতে পারবে না। তুমি জানো সেন্ট মার্টিন কোন নদীর মোহনায় অবস্থিত? নাফ নদীর মোহনায় অবস্থিত। সেন্ট মার্টিনের আয়তন 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তুমি বলতে পারবা সেন্ট মার্টিনের পুরাতন নাম নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম হচ্ছে মহেশখালী। বাংলাদেশের একমাত্র বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ হচ্ছে কুতুবদিয়া। এরপর যদি প্রশ্ন করে নিঝুম দ্বীপের পুরাতন নাম কি, তুমি বলতে পারবা বাউলার চর। ওকে, ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশি ব্যবস্থা কে চালু করছে? এই যে বাংলাদেশে এখন পুলিশ দেখতে পাচ্ছ, এই পুলিশ হচ্ছে ভারতীয় উপমহাদেশে প্রথম কবে কার শাসনামলে শুরু হয়েছিল? এরপরে তোমরা জানো যে হচ্ছে পুলিশের কিন্তু আগে প্যান্ট ছিল যে হাফ প্যান্ট বুঝো, যে প্যান্ট পরে আমরা ফুটবল খেলি, ওই রকমের হচ্ছে প্যান্ট পরে হচ্ছে পুলিশে ডিউটি করতো। এই প্যান্ট হচ্ছে পরিবর্তন হয়েছে, অনেক ইতিহাস আছে। কিন্তু এই ভারতীয় উপমহাদেশে পুলিশি ব্যবস্থাটা আসলে চালু করছিল কে? দ্রুত, পুলিশি ব্যবস্থাটা কে চালু করছে? দ্রুত জানাই দাও, ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশি ব্যবস্থা চালু করছে কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে তোমরা যারা নার্সিং সেক্টরে আসতে চাচ্ছ, তোমাদের জন্য একটাই কথা, এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা 26-এ এডমিশন দিবা, তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে নিউরন নার্সিং কোচিং সেন্টার।
তোমরা যারা নার্সিংয়ে কেরিয়ার করতে চাচ্ছ অবশ্যই নিউরন নার্সিং কোচিং সেন্টারের হাত ধরে তোমাদের পথ চলা শুরু হোক। খুব দ্রুত তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে, অফারের মধ্যে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? অফলাইনে যারা ভর্তি হবা অফলাইন ক্লাসে দেখা হয়ে যাবে, অনলাইনে যারা ভর্তি হবা অনলাইন ক্লাসে দেখা হয়ে যাবে। অবশ্যই এইসাল হাসিব স্যার, সাইফুল স্যারের জন্য দোয়া করবা। এই দুজন ব্যক্তি যদি সুস্থ থাকে ইনশাল্লাহ তোমরা বেটার কিছু পেতে যাচ্ছ। নার্সিং পরীক্ষার্থী 2026 ব্যাচ, বেটার কিছু পেতে যাচ্ছ। নিউরন পাবলিকেশনের সাথে থাকতে হবে, নিউরন নার্সিং কোচিং সেন্টারের সাথে থাকতে হবে। বাজারের নামে বেনামে মগজ টগজ দিয়ে এই ফুটপাতের, এই হচ্ছে গুলিস্তানের, এই অমুক জায়গার, এই সমুক জায়গার অনেক নিউরন আছে, ঠিক আছে? অমুক সমুক তমুক জায়গার অনেক নিউরন আছে গুলিস্তান সদরঘাটের। সো ভর্তি হওয়ার আগে অবশ্যই একটু খেয়াল করবা, ঠিক আছে? তাহলে দেখো, বাংলাদেশে ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশি ব্যবস্থা চালু করছে কে? পুলিশি ব্যবস্থাটা পরে শুনি, আগে একদম শুরু থেকে শুরু করি, ঠিক আছে? যদি প্রশ্ন করা হয় ভারতীয় উপমহাদেশে প্রথম ইংরেজ গভর্নর কে ছিল, ভারতীয় উপমহাদেশে প্রথম ইংরেজ গভর্নর কে ছিল, তাহলে আমার প্রশ্ন হবে লর্ড ক্লাইভ। উনি হচ্ছে ভারতীয় উপমহাদেশে প্রথম ইংরেজ গভর্নর ছিল, ঠিক আছে? আমরা সবাই ইতিহাস জানি যে বাংলাদেশের স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধের মাধ্যমে হচ্ছে পরাজিত হয়েছিল, যার পরে আমাদের এই টোটাল উপমহাদেশের ক্ষমতাটা চলে গিয়েছিল ইংরেজদের কাছে। তো ইংরেজরা, ওনারা যেহেতু আমাদের ভারতীয় উপমহাদেশ চালাবে, তো ওনাদের তো হচ্ছে গভর্নর নিযুক্ত করতে হবে। আর প্রথম যাকে নিযুক্ত করেছিল ওনার নাম হচ্ছে লর্ড ক্লাইভ। উনি একটা শাসন ব্যবস্থা চালু করছিল এসেই। উনি কি করলো? উনি একটা দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল। তখন বারবার পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতীয় উপমহাদেশে প্রথম দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিল? তাহলে দ্বৈত শাসন ব্যবস্থাও চালু করেছিল লর্ড ক্লাইভ, যিনি হচ্ছে উপমহাদেশের প্রথম ইংরেজ গভর্নর ছিল। আবার পরীক্ষায় প্রশ্ন আসে যে দ্বৈত শাসন ব্যবস্থা, উপমহাদেশের দ্বৈত শাসন ব্যবস্থা কে বন্ধ করেছিল? এই দ্বৈত শাসন ব্যবস্থাটাকে বন্ধ করেছিল ওয়ারেন হেস্টিং। উনি কি শুধুমাত্র বন্ধ করবে? একজনের একটা জিনিস তুমি বন্ধ করছো, বন্ধ করে কোনো কিছু তো চালু করতে হবে, তাই না? নাহলে তো মানুষ বলবে ধুর বেটা, ওনার তো একটা ছিল, তাও তুই সেটাও বন্ধ করলি, নিজেও কিছু পারলি না। এই জন্য উনি এইটা বন্ধ করে একটা চালু করছে, যেটাকে পাঁচশালা বন্দোবস্ত বলা হয়। যদি প্রশ্ন করা হয় যে পাঁচশালা বন্দোবস্ত কার শাসন আমলে চালু হয়েছিল, তাহলে ওয়ারেন হেস্টিং এর আমলে পাঁচশালা বন্দোবস্ত চালু হয়েছিল। ওকে, সতীদাহ প্রথা, যেটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, কি দাহ প্রথা? সতীদাহ প্রথা। সতীদাহ প্রথাটা কি? তৎকালীন সময় হিন্দু সমাজে একটা বিশেষ প্রথা ছিল যে তোমার স্বামীর আগে যদি হচ্ছে স্ত্রীর আগে যদি স্বামী মারা যেত, তাহলে স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত পুড়ে দেওয়া হইতো। এটাকে সতীদাহ প্রথা বলা হয়। এই সতীদাহ প্রথাটাকে বিলুপ্ত করেছিল লর্ড ব্যান্টিং। লর্ড ব্যান্টিং সতীদাহ প্রথা বিলুপ্ত করেছিল। কত সালে বিলুপ্ত করেছিল? তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের এটা পারার কথা। সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত করেছিল লর্ড ব্যান্টিং? সালটা কত সাল বলতে পারবা? সবাই একটু বলো। 1829 সাল। 1829 সালে লর্ড ব্যান্টিং সতীদাহ প্রথা বিলুপ্ত করেছিল। তাহলে আর একটা অপশন মাত্র বাকি থাকে, সেটা কি? লর্ড ক্যানিং। প্রশ্ন কি ছিল? ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশি ব্যবস্থাটা কে চালু করেছে? অবশ্যই লর্ড ক্যানিং। উনি হচ্ছে ভারতীয় উপমহাদেশে প্রথম কি ব্যবস্থা? পুলিশি ব্যবস্থা চালু করেছে। ফাইন, ওকে। তাহলে দেখো, চারটা অপশন পারা যাবে? চারটা অপশন পারা যাবে কিনা একটু বলো তো, যে ভাইয়া হ্যাঁ চারটা অপশন এভাবে আসলে আমরা পারবো ইনশাল্লাহ। চারটা অপশন পারবো কারা কারা? চারটা অপশন পারবো কারা কারা? এইভাবেই হচ্ছে প্রত্যেকটা টিচার এখানে হচ্ছে, আমি যদি বলতে চাই যে বাংলার জন্য জিলানি হাসান জজ স্যার, উনি হচ্ছে বাংলাদেশের নামি দামি সকল প্ল্যাটফর্মে হচ্ছে ক্লাস নেয়। আর হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য হচ্ছে আমাদের নাইমুল ইসলাম শান্ত স্যার আছে। তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞানের জন্য, তোমার হচ্ছে ম্যাথের জন্য আমাদের হচ্ছে বুয়েটের সেরা উদীয়মান টিচার আছে। বাংলাদেশের প্রায় নামি দামি সব প্ল্যাটফর্মে হচ্ছে ক্লাস নেয়। এরপরে হচ্ছে আমাদের যদি বলতে চাই ইংরেজির কথা, 10 মিনিটস স্কুলের হচ্ছে আমাদের টিচার আছে। তো সকল টিচার কিন্তু আমাদের বাছাইকৃত। এইসাল হাসিব স্যার, সাইফুল সাহেব স্যার, এনারা হচ্ছে ভাইবা বোর্ডের মাধ্যমে টিচার প্যানেল সিলেক্ট করে।
তারপরেও যদি কোনো টিচারের ক্লাস যদি বুঝতে সমস্যা, যেমন আজকের ক্লাস বা হচ্ছে যে কোনো সাবজেক্টের ক্লাস, যদি কখনো তোমার মনে হয় যে না একটু হার্ডভাবে বোঝাচ্ছে বা আমি বুঝতেছি না, ডিরেক্ট স্যারদের কাছে কমপ্লেন করবা, অবশ্যই স্যাররা যথাযথ হচ্ছে ব্যবস্থা নেবে। তোমরা যারাই হচ্ছে 2026-এ নার্সিং পরীক্ষা দিতে চাচ্ছ, অবশ্যই নিউরো নার্সিং কোচিং সেন্টারে খুব দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা, অফার প্রাইজের মধ্যে ভর্তি হয়ে যাবা। চারটা অপশন একটু আবার দেখো। ভারতীয় উপমহাদেশের প্রথম পুলিশি ব্যবস্থা চালু করেছিল লর্ড ক্যানিং, ফাইন। লর্ড ক্লাইভ হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম ইংরেজি গভর্নর হচ্ছে লর্ড ক্লাইভ। উনি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল। এই দ্বৈত শাসন ব্যবস্থাটাকে বন্ধ করেছিল ওয়ারেন হেস্টিং। উনি বন্ধ করে পাঠশালা বন্দোবস্ত যে এটা চালু করেছিল। সতীদাহ প্রথা, যেটা সব থেকে বেশি আসে পরীক্ষায়, এই সতীদাহ প্রথাটা বিলুপ্ত করেছিল লর্ড ব্যান্টিং। খুব ভালো একটা কাজ করছিলেন, কাজটা করছিল 1829 সালে, যেটা বারবার পরীক্ষায় আসে। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। গারোদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? উপজাতিদের ধর্মীয় উৎসব থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, দ্রুত একটু জানাই দাও, দ্রুত। নদী ইসলাম নদী, ইনশাল্লাহ। সাবিকুন নাহান নীলা আমাদের সাথে আছে, কিন্তু ইনশাল্লাহ জি স্যার পারবো, নীরব শিকদার ইনশাল্লাহ পারবো। দ্রুত তোমরা কি আমার সাউন্ড ছাড়া আশেপাশের কোনো সাউন্ড কি তোমরা পাচ্ছ? পেলে অবশ্যই আমাকে হচ্ছে জানাবা। হ্যাঁ, দ্রুত জানো। গারোদের প্রধান উৎসবের নাম কি? কথা অধিকারী আমাদের সাথে যুক্ত আছেন? আমরা বলতে পারছি ওয়াঙ্গালা গারোদের প্রধান উৎসবের নাম। শুধু গারোদের প্রধান উৎসব শিখলেই হবে না, যেহেতু উপজাতিদের উৎসব সম্পর্কে আমাদের প্রশ্ন আসে, কোন কোন উপজাতিদের উৎসব সম্পর্কে প্রশ্ন আসতে পারে, বিগত সালে আসছে, ভার্সিটিতে আসছে, মেডিকেলে আসছে, সবগুলো একেবারে শেষ করে ফেলবো। যদি উৎসব থেকে প্রশ্ন আসে তাহলে আমার কমন পড়বেই, কারণ এর বাইরে আর উৎসব থেকে প্রশ্ন আসে না। তাহলে দেখি তো গারোদের প্রধান উৎসব। আগেই আমরা জানি বাংলাদেশে দুইটা উপজাতি আছে মাতৃতান্ত্রিক, একটা হচ্ছে গারো আর একটা ছিল খাসিয়া। এই দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক, বাদ বাকি 48টা পিতৃতান্ত্রিক। অপশন পরে বের করবে, আগে বলো জলকেলি কোন উপজাতিদের প্রধান উৎসবের নাম? জলকেলি কোন উপজাতিদের প্রধান উৎসবের নাম বলতে পারবা? দ্রুত বলো। জলকেলি কোন উপজাতিদের প্রধান উৎসব? যারা সেকেন্ড টাইমার আছো দ্রুত অ্যান্সার করবা, কারণ তোমরা এটা জানো তো। জলকেলি হচ্ছে রাখাইনদের প্রধান উৎসব। যদি প্রশ্ন করা হয় রাখাইনদের প্রধান উৎসবের নাম কি, বলতে পারবা কি? জলকেলি। সোহরাই কোন উপজাতিদের প্রধান উৎসব? দ্রুত বলো, তোমাদের জানার কথা। সোহরাই কোন উপজাতিদের প্রধান উৎসব? আমি যদি বলি সাঁওতাল, ভুল হবে? সাঁওতালদের প্রধান উৎসবের নাম কি? সোহরাই। কয়তাল? সাঁওতাল। আচ্ছা, বাংলাদেশের সব থেকে বেশি উপজাতি বসবাস করে কারা? চাকমা। চাকমাদের প্রধান উৎসবের নাম কি একটু বলো তো? চাকমা, এটা বারবার তোমাদের নার্সিং পরীক্ষা আসে যে চাকমাদের প্রধান উৎসবের নাম কি? চাকমাদের প্রধান উৎসবের নাম হচ্ছে বিজু। চাকমাদের প্রধান উৎসবের নাম কি? বিজু। চাকমাদের প্রধান উৎসবের নাম বিজু। তাহলে রয়ে গেল একটাই গারো। গারোদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা। গারোদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা। আচ্ছা, এর বাইরে যদি আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমাদের পারার কথা, মারমাদের প্রধান উৎসবের নাম কি বলতে পারবা? মারমাদের প্রধান উৎসবের নাম কি? মারমাদের প্রধান উৎসবের নাম কি বলো তো? মারমাদের প্রধান উৎসবের নাম কি? সাংরাই। মারমাদের প্রধান উৎসবের নাম হচ্ছে সাংরাই। মারমাদের প্রধান উৎসব কোনটা? সাংরাই। সবাই একটু জানাবা যে আজকের ক্লাস কেমন ছিল, আর তোমরা কে কোথা থেকে যুক্ত ছিলা।
কে কোথা থেকে যুক্ত ছিল সেটাও একটু জানাবা, ক্লাস কেমন ছিল সেটা একটু জানাবা। রিমঝিম আমাদের সাথে যুক্ত আছে, বিজু বলেছে নদিয়া ইসলাম, নদী বলছে হচ্ছে চাকমা, প্রিয়াঙ্কা অধিকারী বিজু, আমেনা আফরিন আমাদের সাথে যুক্ত আছেন, সাথী ইসলাম নূর যুক্ত আছেন, আফসান আক্তার মিম যুক্ত আছে, কথা অধিকারী যুক্ত আছে, সাথী ইসলাম নূর আমাদের সাথে যুক্ত আছেন, তানজিলা নীলা, আয়েশা সিদ্দিকা আমাদের সাথে যুক্ত আছে, নীরব সরকার আমাদের সাথে যুক্ত আছে, তারপর হচ্ছে কি নাহার, শামসুন নাহার আমাদের সাথে যুক্ত আছেন, সাদিয়া আফরিন আমাদের সাথে যুক্ত আছেন, আমিরা আফরিন যুক্ত আছেন, জান্নাতুল মিসকাত, সাথী, সবাই আমাদের সাথে যুক্ত আছে আলহামদুলিল্লাহ। তো নো মোর টুডে, গিভ মাই সালাম টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ ফর অল। অবশ্যই যারা তোমরা সেকেন্ড টাইম এবং থার্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, যেহেতু তোমাদের একটা বছর লস হয়েছে, এই বছর কোনোভাবেই হচ্ছে চাবা না যে আবার একটা বছর হচ্ছে লস হোক। সো ভালো একটা গাইডলাইনের জন্য অবশ্যই নিউরন নার্সিং কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাবা। আর তোমরা যারা এইচএসসি ব্যাচ 2025 যারা 26-এ নার্সিং পরীক্ষা দিতে চাচ্ছ, তোমাদের জন্য একটাই হচ্ছে থাকবে, দিক নির্দেশনা থাকবে যে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় সফল হওয়ার জন্য তোমরা অবশ্যই নিউরন নার্সিং কোচিং সেন্টারের অনলাইন অথবা অফলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাবা। আর যেহেতু এখন অফার আছে, অফারের মধ্যেই ভর্তি হওয়ার ট্রাই করবা, না হলে প্রায় তোমার 2 থেকে 3 হাজার টাকা কিন্তু বেশি চলে যাবে। সো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবা, অফার প্রাইজের মধ্যে ভর্তি হবা। আর তোমাদের যারা রিলেটিভস ফ্রেন্ড সার্কেল যারাই ভর্তি হবে তাদেরকে একটা জিনিস বলবা যে আসল যে নিউরনটা এটা যেন দেখে চিনে তারপরে ভর্তি হয়। যারা নার্সিং সেক্টরের ভাইয়া এবং আপু আছে তোমাদের পরিচিত, তাদেরকে বলবা যে আপু আপনারা যে নিউরন বইটা পড়েন, আপনারা আপনাদের ক্লাসে যে নিউরন বইটা পড়েন, তোমাদের যদি সিনিয়র আপু থাকে যারা নার্সিংয়ে এখন অধ্যয়নরত অবস্থায় আছে, তাদেরকে বলবা যে আপু আপনাদের বইয়ের পিছনে হয়তো নিউরন কোচিং সেন্টারের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বারটা কালেক্ট করে আমাকে দেন, ঠিক আছে? তাহলে আর তোমাদের দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না। তো নো মোর টুডে, গিভ মাই সালাম টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ ফর অল। আসসালামু আলাইকুম।